কোন যুক্তিতেই বিশ্বকাপ না খেলাকে সমর্থন করেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসির পরের ইভেন্টে রানা তানজিদরা ভালো করবে বলে বিশ্বাস। পাকিস্তান সিরিজে ভালো করার পুরস্কার পেলেন তানজিদ তামিম। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ডাক পেলেন আসন্ন পিএসএল-এ। ডাইরেক্ট সাইনিংয়ে দলে টানল পেশোয়ার জালমি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিপাকে ক্রিকেট, পর্যাপ্ত ডিউক বলের অভাবে শঙ্কায় ইংলিশ কাউন্টি মৌসুম। এয়ার ফ্রেট চার্জ বেড়েছে 3 গুণ, অভিযোগ দিলীপ জাচোদিয়ার। ভিয়েতনাম সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাটিতে শেষ অনুশীলন বাংলাদেশের। 2 ম্যাচে জয় চান জামাল কাবরেরা। দলের সঙ্গেই থাকবেন ইনজুরি আক্রান্ত মুরসালিন। এবং এশিয়ান কাপ শেষে দেশে ফিরল ইরানের নারী ফুটবলাররা। বিমানবন্দরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রকে বয়কট করার সিদ্ধান্ত ফুটবল ফেডারেশনের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্বমঞ্চে লিটনরা ভালো পারফরমেন্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মোস্তাফিজ, নাহিদ রানাদের। তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ এই ধারাভাষ্যকার। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল। তবে এখনও আলোচনায় মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ না নেয়ার বিষয়টি। সরাসরি না হলেও এ বিষয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান। দেশে এখনও এই ইস্যু প্রাসঙ্গিক। ক্রিকেট কূটনীতির ব্যর্থতা খতিয়ে দেখতে হবে সরকারি তদন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিয়েছেন রমিজ রাজা, যিনি ভয়েস অফ পাকিস্তান ক্রিকেট নামেও পরিচিত। আইসিসি ইভেন্টে কমেন্ট্রি বক্সে নিয়মিত সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে মিস করেছেন বাংলাদেশ দল ও সমর্থকদের। Did you miss Bangladesh team in the World Cup? বাংলাদেশ দল ও ফ্যানদের আমি বিশ্বকাপে মিস করেছি। পাকিস্তানও তাদের পক্ষে লড়াই করেছে। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে একটা বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক। ক্রিকেটারদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, তাদের ভেতর দিয়ে কি গেছে। এর পেছনে বড় একটা কারণও ছিল। পরবর্তীতে আমরা যখনই বাংলাদেশ দলকে বিশ্ব মঞ্চে দেখব, আশা থাকবে তারা সেখানে ভালো পারফরমেন্স উপহার দেবে। বিশ্বকাপে না খেলার হতাশা কিছুটা হলেও ঘুচেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যে সিরিজে বল হাতে দাপট দেখিয়েছেন নাহিদ, রানা, মুস্তাফিজ। 2 টাইগার পেসারকে প্রশংসায় ভাসালেন রমিজ রাজা। কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল, বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে? আমি মুস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল 1 বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে। কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা। ওপেনার তানজিদ তামিমকে নিয়েও বেশ আশাবাদী রমিজ। বিপিএল এর পর পাকিস্তান সিরিজেও ধারাবাহিক রান পেয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। রমিজের বিশ্বাস, একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাবেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের বলেছিলাম তানজিদ তামিমকেও দলে নিন। সে সম্ভাবনাময় ক্রিকেটার, বড় শট খেলায় পারদর্শী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলবেন তানজিদ তামিম। সরাসরি চুক্তিতে টাইগার ওপেনারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। পিএসএল এর দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নাহিদ রানা ও শরীফুল ইসলামকে। রমিজ রাজার কথা শুনেই কিনা তানজিদ তামিমকে দলে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অপেক্ষায় বাংলাদেশি ওপেনার। জাতীয় দলের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তানজিদ ছিলেন অনবদ্য। ওয়ানডেতে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল। জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
তার ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এক ইনিংসে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 7 ছক্কার রেকর্ড গড়েছেন। মিরপুর স্টেডিয়ামে এক ওয়ানডেতে সর্বোচ্চ 6-এর রেকর্ডও সেটা। 17 ছক্কায় ওডিআই পাওয়ার প্লেতে দেশের সর্বোচ্চ ছক্কার মালিক জুনিয়র তামিম। 2025 সালে 55 ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-20 মিলিয়ে দেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েন, যার মধ্যে 41 ছক্কা আন্তর্জাতিক টি-20-তে, সেটিও পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ। বিপিএলে তার এক মৌসুমে 29 ওভার বাউন্ডারিও ম্যাক্সিমাম। এমন একজন হার্ড হিটিং ইনফর্ম ওপেনারকে ছাড়তে চায়নি পিএসএল ফ্র্যাঞ্চাইজি। সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর এতে ইয়েলো স্টর্মের বর্তমান স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 3। নাহিদ রানা ছিলেন আগেই, সম্প্রতি শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। এবার নাহিদ শরীফুলের সঙ্গী তামিম। 26 মার্চ পর্দা উঠবে পিএসএল এর। মাইনর ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারলে শুরু থেকেই জালমির হয়ে মাঠে নামতে পারবেন তানজিদ। যদিও পুরো আসরের জন্য হয়তো এনওসি পাবেন না তিনি। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য আবার ফিরতে হবে দেশে। পিএসএল এ এবার খেলবেন বাংলাদেশি 6 ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমনকে সাইন করিয়েছে লাহোর কালান্দার্স, আর নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন রিশাদ হোসেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ক্রিকেট। এবার ইংল্যান্ডের ঘরোয়া আসর কাউন্টিতে পড়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কালো ছায়া। পর্যাপ্ত ডিউক বলের ঘাটতি এবং এয়ার ফ্রেইট চার্জ 3 গুণ বৃদ্ধির কারণে ইংল্যান্ডের আসন্ন ঘরোয়া মৌসুম এখন গভীর সংকটে। কারখানায় বল থাকলেও যুদ্ধের কারণে তা পৌঁছানো যাচ্ছে না নির্দিষ্ট গন্তব্যে। বারুদ আর গোলার গন্ধে যখন আকাশ ভারী, তখন সুদূর ইংল্যান্ডের কাউন্টি ক্লাবগুলোতে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। 3 এপ্রিল শুরু হতে যাওয়া ইংলিশ ক্রিকেট মৌসুমের আগে ড্রেসিং রুম কিংবা নেটস সবখানেই এখন একটাই আলোচনা, বল কই। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ম্যাচ, আর সেই আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ হাতে সেলাই করা চকচকে ডিউক বল। কিন্তু এবার সেই লাল বলের চিরচেনা দাপট ম্লান হওয়ার পথে। ঐতিহ্যবাহী ডিউক বল কোনো সাধারণ ফ্যাক্টরি পণ্য নয়। ব্রিটিশ গরুর চামড়া, চেরাপুঞ্জি বা চেস্টারফিল্ডের ট্যানিং হয়ে পাড়ি জমায় দক্ষিণ এশিয়ায়। সেখানে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় প্রাণ পায় এই লাল বল। কিন্তু ফেরার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন কার্যত রণক্ষেত্র। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। ডিউক বলের মালিক দিলীপ জাজোদিয়া জানিয়েছেন এক ভয়াবহ তথ্য, যেখানে প্রতি কেজি বল পরিবহনে খরচ হতো $5, যুদ্ধের অজুহাতে এয়ারলাইন্সগুলো চাচ্ছে এখন $15, অর্থাৎ খরচ বেড়েছে 3 গুণ। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে কিছুটা কৌতুক মেশানো আক্ষেপ জাদুদিয়ার কণ্ঠে। তিনি বলছেন, আগে জানলে ডোনাল্ড ট্রাম্পকে একটা ফোন দিয়ে বলতেন ক্রিকেট মৌসুম শুরুর আগে যেন এই হামলাগুলো না হয়। রসিকতা বাদ দিলে বাস্তবতা হলো 18টি ফার্স্ট ক্লাস ক্লাবকে বলা হয়েছে মাত্র 50% বল দিয়ে মৌসুম শুরু করতে। ইসিবি কর্মকর্তাদের মতে এটা পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটা ওয়েক আপ কল। যুদ্ধের প্রভাব যে শুধু তেলের বাজার বা শেয়ার বাজারে সীমাবদ্ধ নয়, তা এখন টের পাচ্ছে ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যান্ডও। মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের ভূ রাজনীতি। গালফ ওয়ারের ননসেন্স পরিস্থিতির কারণে লাল বলের যোগান অর্ধেকেরও নিচে নেমে গেছে। যুদ্ধের এই দাবানল না থামলে হয়তো ক্রিকেটের অনেক ঐতিহ্যবাহী মুহূর্ত স্রেফ বলের অভাবে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাটিতে শেষ অনুশীলন করল বাংলাদেশ ফুটবল দল। 2 ম্যাচে জয় তুলে নিতে চান লাল সবুজ কোচ ও অধিনায়ক। ইনজুরিতে থাকলেও দলের সঙ্গে ভিয়েতনাম যাচ্ছেন শেখ মোরসালিন। যথাসময়ে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য শুরু থেকে 28 সদস্যের দল পেলেও অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় হাতে পাননি হেড কোচ হাবিয়ার কাবরেরা। দেশ ছাড়ার আগে মাত্র 3 দিন শিষ্যদের যাচাই করার সময় পেয়েছেন স্প্যানিশ কোচ, যার মধ্যে ঝড় বৃষ্টির কারণে একদিনের অনুশীলন হয় বাতিল। তাই দেশ ছাড়ার আগে শেষ অনুশীলনে শিষ্যদের নিয়ে কিংস অ্যারেনায় বাড়তি সময় ব্যয় করেছেন লাল সবুজ কোচ। অনুশীলনে সিরিয়াস দলের সব ফুটবলার। 22 সদস্যের স্কোয়াড নিয়ে ভিয়েতনাম যাবে বাংলাদেশ। 28 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়বেন অন্তত 6 জন।
শেখ মোরসালিন ছাড়া দলে নেই কোনো ইনজুরি সমস্যা। লিগে পাওয়া কুচকির ইনজুরির কারণে এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মোরসালিন। তবে তাকে নিয়ে আসার খবর শুনিয়েছেন হেড কোচ। এরই মধ্যে তার মেডিকেল রেজাল্ট হাতে পেয়েছে টিম ম্যানেজমেন্ট, যা পজিটিভ হওয়ায় এই ফুটবলারকে নিয়ে ভিয়েতনাম উড়াল দিবে বাংলাদেশ ফুটবল দল। পুরো দল সুস্থ আছে। আমরা দেশের মাটিতে একটি অনুশীলন করতে পারিনি, তাই শেষ অনুশীলন সেশনটা একটু লম্বা হবে। মোরসালিন ক্যাম্পে ইনজুরি নিয়ে উঠেছে, তাকে ফিজিও দেখাশোনা করছে। এর মধ্যে তার মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। 2-3 দিনের মধ্যে সে দলের সঙ্গে যুক্ত হবে। আমরা তাকে ভিয়েতনামে নিয়ে যাচ্ছি। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 2 ম্যাচেই জয় তুলে নিতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। তবে সাফের আগে এই ম্যাচ গুরুত্ব দিয়েই দেখছে লাল সবুজরা। খেলার ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন JB6। আক্রমণাত্মক ফুটবল খেলবেই বাংলাদেশ। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে। অফকোর্স আমরা যদি বিদেশি বলি, উই হ্যাভ দ্য সেম জোক, সেম গল্প। সো আমরা একটু যেটা আমি বলছি সেম জোকস আছে, বাট সবাই এক টিম না। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বিদেশি বাংলাদেশিজ এন্ড বাংলাদেশিজ। এদিকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট জটিলতা থাকলেও যথাসময়ে ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে জয় পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাওয়া 1 কোটি টাকার অর্থ পুরস্কার এখনো বুঝে পাননি অনেক ফুটবলার। আমরা সামনে দেখবো আমরা কিভাবে কভার করতে পারবো, কারণ সবাই এখনো টাকা পায় না। অল্টারনেটিভ দিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সে কিন্তু বাংলাদেশের জন্য খুব ডেলিগেটেড। তো ইনশাল্লাহ আপনারা হামজাকে মাঠে পাবেন, আমরা এটা আশা করতে পারি। ইনশাল্লাহ একভাবে ইনশাল্লাহ আসবেই। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর 30 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা না পেয়ে ক্ষুব্ধ নেইমার ভিডিও বার্তা। নতুন করে প্রমাণ করতে চান না কিছু, বিশ্বকাপ খেলার আকুতি সেলেসাও পোস্টার বয়ের। প্রথম মৌসুমে দৃষ্টান্ত স্থাপন করলো বিপিএল ফ্র্যাঞ্চাইজ রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগে পূর্ণ পারিশ্রমিক দেওয়ার সঙ্গে বোনাসের পর এবার প্রতিশ্রুত আইফোন তুলে দিল ক্রিকেটারদের হাতে। ঈদের আগে নতুন আইফোন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জিশান আলম, রিপন মণ্ডল, ওয়াসি সিদ্দিকিরা। এমন পেশাদার ফ্র্যাঞ্চাইজিতে বারবার খেলতে চান তারা। বিপিএল মানেই যেন টানাপোড়েনের গল্প, তবে একেবারে ভিন্ন নবাগত ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই দেখিয়ে এসেছে পেশাদারিত্ব, চমক দেখিয়েছে একটার পর একটা। ঈদের আগে আরও এক চমক নিয়ে হাজির রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। বিপিএলে চ্যাম্পিয়ন দলটা এই ঈদের আগেই ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছে প্রতিশ্রুত বোনাস। আইফোনের সবশেষ মডেল তুলে দেওয়া হয়েছে রিপন মণ্ডল, জিসান আলমদের হাতে। তাই ঈদের আমেজ এবার একটু বেশি রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটারদের মাঝে। আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী ওয়ারিয়র্স টিম আমাদের একটা সুন্দর একটা গিফট দিছে, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদের আগে খুবই ভালো লাগছে। ঈদের আগে এরকম একটা বোনাস আমরা পেয়েছি। তারা যে কমিটমেন্টটা করছিল, তো তাদের কমিটমেন্টটা রাখছে, এদিক থেকে আমরা অনেক হ্যাপি। শুধু বোনাস নয়, বিপিএল এর শুরু থেকে রাজশাহী ওয়ারিয়র্স যেভাবে পেশাদারিত্ব দেখিয়ে কাজ করেছে সেটাও হয়ে থাকবে উদাহরণ বিপিএলে। তাই এমন ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা ক্রিকেটারদের। ওনাদের ম্যানেজমেন্ট থেকে ধরে স্টাফ, কোচিং স্টাফ, তারপর মালিক যারা ছিলেন তারা, ওনাদের সব কিছু অনেক মাশাআল্লাহ ভালো ছিল। পেমেন্ট বা আদার্স যেসব বাইরের যে কাজগুলো ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের আমার কাছে অনেক ভালো লাগছে। তারা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই প্রফেশনালিজম ছিল। কখনো বুঝতে দেয়নি যে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এত গোছালো থাকে। সো তারা মনে হয়েছে যে তারা আরও অনেক আগে থেকে বিপিএল এর টিম করতেছে, খেলতেছে।
তো আমার কাছে মনে হচ্ছে নতুন টিম হিসেবে যেভাবে যা করার দরকার তার থেকে আমরা অনেক বেশি কিছু পেয়েছি। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম থেকেই আমাদের যে কমিটমেন্টগুলো করেছিল সবগুলোই পূরণ করেছে, তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার রাজশাহী টিমের সাথে জড়িত হতে পারবো। প্রতি বছর বিপিএল নিয়ে হয় নানা সমালোচনা, ক্রিকেটারদের চুক্তির টাকা দিতে না পারা নিয়ে হয় অনেক জল ঘোলা। সেই জায়গা থেকে রাজশাহী ওয়ারিয়র্স তৈরি করেছে অনন্য উদাহরণ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস, কিন্তু খেলার বাঁশি বাজার আগেই শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে ফুটবলের উন্মাদনা। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ বয়কট করবে না, কিন্তু বয়কট করবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তেহরান থেকে ওয়াশিংটন আর মেক্সিকো সিটি থেকে জুরিখ, ফুটবল বিশ্বে এখন ভর করেছে চরম অনিশ্চয়তা। এদিকে এশিয়ান কাপ শেষ করে দেশে ফিরেছেন ইরানি নারী ফুটবলাররা। বিমানবন্দরগুলোতে তাদের ঘিরে ছিল সাধারণ মানুষের বাড়তি আগ্রহ। মাঠের লড়াই যখন রাজনীতির দাবার চালে বন্দী, তখন ফুটবল কেবলই একটা খেলা নয়, এটা অস্তিত্বের লড়াই। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের ছায়া এখন খেলার মাঠেও। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার ক্ষত এখনও টাটকা। এশিয়ান কাপে ইরানি নারী ফুটবলারদের অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের পরও দেশের টানে ফিরে এসেছেন বেশিরভাগ সদস্য। অস্ট্রেলিয়া মালয়েশিয়া বিমানবন্দরে তাদের ঘিরে সাধারণ জনতা এবং গণমাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই যখন পরিস্থিতি, তখন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজের ঘোষণা নতুন এক সমীকরণের জন্ম দিল। তার সাফ কথা, ফিফা 2026 বিশ্বকাপ খেলবে ইরান, কিন্তু বয়কট করবে যুক্তরাষ্ট্রকে। শুনতে অদ্ভুত শোনালেও এটাই রূঢ় বাস্তবতা। ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে, কিন্তু তেহরান এখন সেই মাটি স্পর্শ করতে নারাজ। তারা চায় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হোক বন্ধুপ্রতিম দেশ মেক্সিকোতে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তার এক হুঁশিয়ারি কাঁপিয়ে দিয়েছে ফিফার সদর দপ্তরকেও। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি ফুটবলারদের নিরাপত্তা অনিশ্চিত, তাই বিষয়টিকে আর কেবল খেলা হিসেবে দেখার সুযোগ নেই। তবে এই অন্ধকার মেঘের মাঝে আশার আলো দেখাচ্ছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম দুহাত বাড়িয়ে দিয়েছেন টিম মেল্লির জন্য। তিনি জানিয়েছেন মেক্সিকো সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এবং তারা ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। অর্থাৎ রাজনীতির মাঠে যখন দেয়াল তোলা হচ্ছে, মেক্সিকো তখন তৈরি করছে এক মানবিক সেতু। যদিও ফিফা এখন উভয় সংকটে। একদিকে টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত সূচি, অন্যদিকে মেক্সিকোর প্রস্তাব আর ইরানের জেদ। ফিফা কি পারবে মধ্যপ্রাচ্যের এই আবেগকে অগ্রাহ্য করতে? ফুটবল কি পারবে রাজনীতির এই বিশাল দেয়াল ভেঙে দিতে? ইরান এখন তুরস্কে প্রীতি ম্যাচ খেলছে, প্রস্তুতি নিচ্ছে বুক ভরা আশা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা কি সীমান্ত পার হয়ে উত্তর আমেরিকায় পৌঁছাতে পারবে, নাকি রাজনীতির ডেডলক কেড়ে নেবে লক্ষ লক্ষ ইরানি ভক্তের স্বপ্ন? বিশ্বকাপ মানেই মিলন মেলা, কিন্তু এবারের আসর শুরুর আগেই বাজছে বিচ্ছেদের সুর। ফিফার কোনো এক জাদুকরী সিদ্ধান্তই এখন পারে মাঠের লড়াই মাঠে ফেরাতে, না হলে যুদ্ধের কালো ছায়া গ্রাস করে নেবে 2026 বিশ্বকাপের সবুজ গালিচাকে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অবশেষে নীরবতা ভাঙলেন নেইমার। অ্যাঞ্চেলোত্তির দলে জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের নায়ক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বের কাছে তার আর নতুন করে কোনো কিছু প্রমাণ করার নেই। দলে জায়গা না পাওয়া নিয়ে হতাশা থাকলেও আবারও বিশ্বকাপ খেলার আকুতি প্রকাশ করেছেন সাবেক বার্সেলোনা তারকা। মার্চ উইন্ডো সামনে রেখে আবারও ফিরছেন ব্রাজিলের জার্সি গায়ে, এমন স্বপ্নেই হয়তো বিফোর ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু কার্লো অ্যাঞ্চেলোত্তি তার সেই স্বপ্নে ঢেলেছে হিম শীতল পানি। বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি পর্যবেক্ষণ করে স্কোয়াড সাজাবেন সেলেসাও বস, সেখানে রীতিমতো উপেক্ষিত ব্রাজিলের সর্বোচ্চ গোলের মালিক। অ্যাঞ্চেলোত্তির এই সিদ্ধান্তে এখন অনেকটাই সংকটে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা, কারণ দলের নিয়মিত ফুটবলারদের বাইরে রেখে নিশ্চয়ই 2023 সালে সবশেষ জাতীয় দলে খেলা নেইমারকে প্রাধান্য দেবে না সিবিএফ ম্যানেজমেন্ট। যদিও ব্রাজিলিয়ান পোস্টার বয়ের দাবি, তার নতুন করে আর প্রমাণের কিছুই নেই। আমাকে কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি এটা সর্বোচ্চ সম্মানের সাথেই বলছি। পুরো বিশ্ব জানে, চাইলে তারা আমার ম্যাচ দেখতে পারে, এমনকি অনুশীলনও। আমি 10 বছর আগের নেইমার নই, এখন সবকিছুই আলাদা। আমি আমার খেলাটা এমনভাবে উন্নত করেছি যা আমার জন্য প্রয়োজনীয়। আমি জানি আমার কি যোগ্যতা এবং মাঠে আমার কতটা প্রভাব।
ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার মধ্য গগনে ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু বারবার ফিরে আসার চেষ্টা করেছেন তিনি। সেই তাড়না থেকেই আরও একবার ফিরতে চান জাতীয় দলের জার্সিতে। বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন এই বছরই হতে পারে জাতীয় দলে তার শেষ। একই সঙ্গে এটাই যে তার শেষ বিশ্বকাপ তাও বলছেন অকপটে। এটাই আমার শেষ বিশ্বকাপ। জাতীয় দলে এটা আমার শেষ বছর কিনা জানি না, কিন্তু শেষটা কাছে চলে এসেছে। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই আমি সবসময় জানতাম পরের স্কোয়াডে আমি থাকবো, কিন্তু এবার অনিশ্চিত। তবে এটা ঠিক, অবশ্যই আমি বিশ্বকাপে যেতে চাই, আর সেটাই আমাকে অনুপ্রাণিত করে। আবারও স্বাগত খেলার সময়। দ্রুততম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে 900 গোলের মাইল ফলকে লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলে এই অর্জন আর্জেন্টাইন তারকার। তবে তার আনন্দ রূপ নিয়েছে বিষাদে, কারণ তার মাইল ফলকের ম্যাচে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি মানেই নতুন রেকর্ডের পর রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ, কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাকেও দিয়েছেন অসংখ্য ট্রফি। তবে ক্যারিয়ারে এমন দিন হয়তো খুব কমই দেখেছেন আর্জেন্টাইন তারকা। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে 900 গোল পূর্ণ করেছেন মেসি, কিন্তু তার অর্জনের দিনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। মাইল ফলকের ম্যাচের দিনেও তাই বড় বিষণ্ণ আর্জেন্টিনার ফুটবল জাদুকর। গেল 8 মার্চ মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে 899 গোলে পৌঁছেছিলেন মেসি। এরপর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ও মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ম্যাচে গোল পাননি তিনি। দুটি ম্যাচই শেষ হয় গোলশূন্য ড্রয়ে। বারে অপেক্ষা। এই ম্যাচে মেসির মাইল ফলকের দিকে তাই তাকিয়েছিলেন তার সমর্থকরা। শীর্ষ 16তে প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। ফিরতি লেগে জয় প্রয়োজন ছিল তাদের, তবে নিজেদের মাঠে 59% বল দখলে রেখেও জয়ের দেখা পায়নি তারা। চেজ স্টেডিয়ামে ম্যাচের 7 মিনিটেই চমৎকার গোলে লিড নিয়েছিল ইন্টার মায়ামি। ব্যবধান বাড়াতে এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মাসচেরানোর দল। উল্টো 74 মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে সমতায় ফেরে ন্যাশভিল। সেটাই কাল হয়েছে মেসিদের জন্য। ন্যাশভিলের মাঠে প্রথম লেগের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয় লেগে মায়ামির মাঠে 1-1 গোলে ড্র হলেও প্রতিপক্ষের মাঠে গোল করায় পরের ধাপে পৌঁছে যায় ন্যাশভিল। 2024 সালে 1236 ম্যাচ খেলে 900 গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার চেয়ে কম 1142 ম্যাচ খেলে তা করে ফেলেছেন মেসি এই 900 গোলের 672টি করেছেন বার্সেলোনার জার্সিতে। মায়ামির হয়ে 81টি, পিএসজির জার্সিতে করেছেন 32 গোল। দেশের হয়ে আর্জেন্টাইন তারকার গোল 115টি। 765 গোল নিয়ে 3-এ আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বর্তমান ফুটবলারদের মধ্যে তার পরে আছেন রবার্ট লেভানডস্কি। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলের নতুন জীবনের খোঁজে ভেনেজুয়েলার অভিবাসী শিশুরা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মেক্সিকোর আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষুদে ফুটবলাররা অংশ নিয়েছেন অনুশীলনে। 2026 বিশ্বকাপ উপলক্ষে তাদের ফুটবলে অন্তর্ভুক্তির আয়োজন করেছে ইইউ। মূলত সামাজিক সংহতি এবং ফুটবলারদের মাঝে পরিচিতি বাড়াতে এমন আয়োজন বলে জানায় মোর ড্রিমস প্রজেক্টের ডিরেক্টর পেরলা আকস্তা। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা, আর তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশুরা। গাজা থেকে ইরান কিংবা ইউক্রেন, সর্বত্রই ক্ষতির মুখে শিশু ও নারীরা। আর তাদের মুখে কিছুটা হাসি এনে দিতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মোর ড্রিম প্রজেক্টের আওতায় শিশুদের নিয়ে আসা হচ্ছে ফুটবল আঙ্গিনায়। 2026 বিশ্বকাপ সামনে রেখে বিশেষ এক আয়োজন করেছে ইইউ। মূলত মেক্সিকোর আশ্রয় কেন্দ্রে থাকা শিশুদের নিয়ে অনুশীলনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই শিশুদের অনেকেরই নেই বাবা মা, অনেকে জানেন না তাদের জন্মস্থান সম্পর্কেও। তবে তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করছে ইইউ। 2026 বিশ্বকাপে ভেন্যু হতে যাচ্ছে মেক্সিকো। সেখানে থাকা ভেনিজুয়েলার অভিবাসী শিশুদের নিয়ে শুরু হয়েছে ফুটবল অনুশীলন। বিশ্বকাপ চলাকালীন তারা বিভিন্ন ভেন্যুতে সুযোগ পাবেন ফুটবলারদের সঙ্গে সময় কাটানোর। ফুটবল খেলার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ভেনিজুয়েলার এক অভিবাসী। খেলাধুলার কোনো সীমানা নেই, আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি। এটি সত্যি একটি ভালো জায়গা নিজেদের মেলে ধরার। আমরাও বলতে পারবো আমরা একটি বিশ্বকাপে গিয়েছিলাম, প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, আনন্দ করেছি, অন্যান্য মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। কারো প্রতি সহানুভূতিশীল হলেও সেটা কারো কাছ থেকে কিছু কেড়ে নেওয়া নয়। আর ফুটবলও আমাদের এটাই শেখায় যে বিশ্বাস বা আশা হারানো যাবে না।
simpático. No. এ আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন প্রজেক্ট ডিরেক্টর পেরলা অ্যাকোস্তা। মূলত মানুষের মাঝে ভেদাভেদ নেই সেই অনুভূতি দিতেই শিশুদের নিয়ে আসা হয়েছে এখানে। El deporte es una herramienta de cambio, es una herramienta de paz. En territorio, en cancha todos y todas somos iguales. মেক্সিকোর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 3 লাখ অভিবাসী, যাদের বেশিরভাগেরই সুযোগ হচ্ছে না নিজ দেশে ফেরার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 7-2 গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। শীর্ষ 16-র আরেক ম্যাচে গ্যালাতাসারাইকে 4-0 গোলে হারিয়ে শীর্ষ 8-এর টিকিট পেয়েছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। লিভারপুল পেয়েছে পিএসজিকে। লা লিগায় শিরোপা ধরে রাখার পথটা মসৃণ হচ্ছে বার্সেলোনার। রিয়ালের সঙ্গে ব্যবধান ধরে রেখে এগিয়ে চলছে স্বপ্নের পথে। চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ 16-তে প্রথম লেগে নিউক্যাসেলের মাঠে 1-1 গোলে ড্র করে বড় ধাক্কা খেয়েছিল তারা। ফিরতি লেগে তাই এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে সতর্ক হয়ে ন্যু ক্যাম্পে নামেন হ্যান্সি ফ্লিক। বল দখলে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে কাতালানরা। 6 মিনিটে উল্লাস ন্যু ক্যাম্পে। ফিরমিন লোপেজের পাসে শুরুতেই বার্সাকে লিড উপহার দেন রাফিনিয়া। তবে আনন্দ ফিকে হয়ে যায় একটু পর। বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় 15 মিনিটে সমতায় ফেরে নিউক্যাসেল। লুইস হলের পাসে বল জালে পাঠান এলাঙ্গা। তবে 2 মিনিট পরই আবারও নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। রাফিনিয়ার ফ্রি কিকে গোল করেন মার্ক বের্নাল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো 18টি। 28 মিনিটে বড় ভুল করে বসেন ইয়ামাল। তার ভুলের সুবাদে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি নিউক্যাসেলকে আবারও সমতায় ফেরান এলাঙ্গা। 2 বার পিছিয়ে পড়ে সমতায় ফেরা নিউক্যাসেলের মনে উকি দেওয়া স্বপ্নে বড় ধাক্কা আসে প্রথমার্ধের যোগ করার সময়ে। রাফিনিয়াকে ফাউল করে বসেন ট্রিপিয়ার। পেনাল্টি পায় বার্সা, আর তাতেই গোল করেন ইয়ামাল। বিরতির পর অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে নিউক্যাসেলের রক্ষণভাগ। প্রথমার্ধে সতীর্থদের গোলে সহায়তা করা লোপেজ এবার দুর্দান্ত গোলে আরও এগিয়ে দেন বার্সাকে। পরের গল্পটা লেখা ছিল শুধুই রবার্ট লেভানডস্কি ও রাফিনিয়ার জন্য। 56 ও 61 মিনিটে পোলিশ তারকার জোড়া গোলের পর 72 মিনিটে রাফিনিয়া করেন আরও এক গোল। সব মিলিয়ে এ মৌসুমে ব্রাজিলিয়ান তারকার গোল হলো 19টি। দলগত নৈপুণ্যে শেষ পর্যন্ত 7-2 গোলে নিউক্যাসেলকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রাখে বার্সেলোনা। বার্সেলোনার মতোই গোল উৎসব করেছে লিভারপুলও। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16-র প্রথম লেগে গ্যালাতাসারাইয়ের কাছে হেরে আসায় অ্যানফিল্ডে চাপে ছিল অলরেড। শুরু থেকে তাই গোলের জন্য মরিয়া হয়েছিল তারা। 25 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ডমিনিক সোবোসলাই। সমতা ফেরাতে চেষ্টা করেও অলরেডদের সঙ্গে পেরে ওঠেনি গ্যালাতাসারাই। 51 মিনিটে লিভারপুলকে 2-0-তে এগিয়ে দেন হুগো একিতিকে। এরপর রায়ান ও মোহাম্মদ সালার 2 গোলে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে গ্যালাতাসারাই। 2 লেগ মিলিয়ে 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতে লিভারপুল। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ। আতালান্তার বিপক্ষে 4-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ বাভারিয়ানরা। এছাড়াও টটেনহ্যামের কাছে হেরে 2 লেগ মিলিয়ে 7-5 ব্যবধানে জিতে কোয়ার্টারে অ্যাথলেটিকো মাদ্রিদ। জার্মানরা আগ্রাসী, প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়াই তাদের বৈশিষ্ট্য। হোক জার্মানি জাতীয় দল কিংবা তাদের শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ, সামান্য সুযোগ দিলেই এক গাদা গোল করে অপোনেন্টকে লজ্জায় ডোবাতে সিদ্ধ হস্ত। এবার বায়ার্নের অগ্নিমূর্তি দেখল আতালান্তা। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ইতালিয়ান দলটাকে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। ঘরের মাঠে প্রথম লেগেই ধরাশায়ী হয়েছিল আতালান্তা। মিউনিখ জায়ান্টদের কাছে হেরেছিল 6-1 গোলের বিশাল ব্যবধানে। তাই কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিতই ছিল বায়ার্নের। তবুও গোল ক্ষুধা কমেনি ভিনসেন্ট কোম্পানির দলের। হোম গ্রাউন্ড অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেকেন্ড লেগেও শুরু থেকে আক্রমণাত্মক ছিল তারা। 25 মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন হ্যারি কেইন। 54 মিনিটে দারুণ এক গোলে জোড়া পূরণ করেন কেইন। পাশাপাশি নাম লেখান রেকর্ডের পাতায়, করেন চ্যাম্পিয়ন্স লিগে নিজের 50তম গোল। ইউসিএলে দ্রুততম গোলের 50 আর্লিং হল্যান্ডের। তার লেগেছিল 49 ম্যাচ। আর এই মাইলফলক স্পর্শ করতে লিওনেল মেসির সমান 66 ম্যাচ লেগেছে হ্যারি কেইনের। আর ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ইংলিশ তারকার কম লেগেছে 25 ম্যাচ। কেইনের পর আতালান্তার জালে বল পাঠান লেনার্ড কার্ল ও লুইস দিয়াজ। শেষ দিকে একটা গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। 4-1 গোলে জয়ের পাশাপাশি 2 লেগ মিলিয়ে 10-2 ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারের টিকিট কাটে বায়ার্ন। শীর্ষ 8-এ বিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
এদিকে হাই ভোল্টেজ ম্যাচে কপাল পড়েছে টটেনহ্যামের। প্রথম লেগের ফলাফলে শেষ হাসি অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবলারদের মুখে। হোম ভেন্যুর 5-2 গোলের জয়ে সুবিধাজনক অবস্থানে ছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ব্যাকফুটে থাকা স্পাররা নিজেদের মাঠে শুরু থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। 30 মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে মাতান কোলো মুয়ানি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। 47 মিনিটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। তবে মিনিট 5 পর জাভি সিমন্সের গোলে আবারও লিড নেয় টটেনহ্যাম। 75 মিনিটে ডেভিড হ্যাঙ্কো দ্বিতীয় দফায় সমতায় ফেরান স্প্যানিশ দলটিকে। 90 মিনিটে সিমন্সের স্পট কিকে 3-2 জয় পেলেও 2 লেগ মিলিয়ে 7-5 ব্যবধানে জিতে টপ 8-এ লস ব্ল্যাঙ্কোস। সেখানে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ বার্সেলোনা। মাকসুম আলম খান, সময় সংবাদ। পরীক্ষার খাতায় 50 থেকে 60% বেশি নম্বর আনতে পারেননি কোনোদিনই। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বাবার ছেলে হয়েও কখনো 80% নম্বর পাননি পরীক্ষায়। সেই আক্ষেপ এবার সূর্যকুমার যাদব মেটালেন ক্রিকেটের মাঝে। ভারতের টি-20 অধিনায়ক হিসেবে 52 ম্যাচে নেতৃত্ব দিয়ে তার জয় 42 ম্যাচে, শতাংশের হিসেবে যা প্রায় 80%-এরও বেশি। তবে এসব কোনো কিছুই নয়। পিটিআইকে দেখা এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাখো দর্শকের সামনে বিশ্বকাপ ট্রফি জিততে পারাটাকেই জীবনের সফলতা বলে মনে করেন সূর্যকুমার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গ্যালারিতে 1 লাখ মানুষের গর্জন। ঠিক 3 বছর আগে এই মাঠেই ছিল কান্নার রোল, কিন্তু 2026-এর রাতটা ছিল উৎসবের। ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত মুছে 2024-এর টি-20 চ্যাম্পিয়ন ভারত আবারও বিশ্বজয়ী। আর এই জয়ের নেপথ্যে থাকা মানুষটার নাম সূর্যকুমার যাদব। গেম খেলা থা, আমরা চেয়েছিলাম ভারতের মাটিতেই বিশ্বকাপ জিততে, আর সেটা যদি হয় আহমেদাবাদের এই স্টেডিয়ামে, তবে আমাদের জন্য সেটা ছিল সব থেকে স্পেশাল। ওয়ানডে বিশ্বকাপে এই মানুষগুলো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। আমরা চেয়েছিলাম তাদের সে অশ্রুকে হাসিতে পরিণত করতে। এই জায়গায় আমি সফল, এবং এটা আমার ক্যারিয়ারের সেরা সাফল্য। তব मैं वो नंबर जाके खेला था। ক্রিকেট মাঠে স্কাইয়ের ব্যাট মানেই 4 ছক্কার ফুলঝুরি। অধিনায়ক হিসেবেও তার রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। 52 ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় 42টিতে, সাফল্যের হার 80%-এর উপর। অথচ মজার ব্যাপার হলো এই সূর্যই ছাত্র হিসেবে ছিলেন একদম লেজে গোবরে। স্কুলের পরীক্ষায় পাস মার্ক তুলতেই যার দম বেরিয়ে যেত, ক্রিকেটে আজ তিনি ডিস্টিংশন মার্কস নিয়ে পাশ করছেন। उस टाइम पे ना স্কুল বা কলেজে যে পার্সেন্টেজ পাওয়ার জন্য পড়াশোনা করতাম সেটা কোনোদিনই পাইনি। বড় জোর 50 থেকে 60% আসতো, কিন্তু আজ ক্রিকেটে সেই পার্সেন্টেজটা পাচ্ছি, শুনতে বেশ ভালো লাগছে। अच्छा गया था in terms of। তবে এই স্কাই হাই সাকসেস কিন্তু সহজে আসেনি। আকাশ ছোঁয়ার স্বপ্নটা উস্কে দিয়েছিলেন তার সহধর্মিনী। 2016-তে বিয়ের সময়ও সূর্য ছিলেন শুধুই একজন আইপিএল তারকা। 2018-তে দেবিসার করা সে একটা মোক্ষম প্রশ্নই বদলে দেয় জীবন। সতীর্থরা তো ইন্ডিয়া খেলছে, তুমি কি করছো? ব্যাস, বিরিয়ানি আর উইকেন্ড পার্টি ছেড়ে শুরু হয় ডায়েট আর কঠোর পরিশ্রম, যার ফল 2021-এ নীল জার্সিতে অভিষেক, আর 2026-এ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। सिचुएशन ऐसी थी उस टाइम की जो जीतता वो। বাড়িতে আমি সূর্যকুমার যাদব নই। দেবিশা আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে, মাঠে তুমি যেই হও বাড়িতে একদম নর্মাল থাকবে। খাওয়া শেষ করে নিজের প্লেটটা নিজেকেই সিঙ্কে রাখতে হবে। उनका एग्रेशन आ ही जाता है। রোহিত বিরাট পরবর্তী জমানায় এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে বিশ্বকাপ জেতা মোটেও সহজ ছিল না। দলের 10 জনই ছিলেন 30 বছরের বেশি বয়সী, অথচ স্কাই তাদের মধ্যে নিয়ে এসেছিলেন প্যাশন আর জেদ। মাঠের সফল ক্যাপ্টেন আর বাড়ির সাধারণ মুম্বাই বয়, দুই ভূমিকার মেলবন্ধনেই আজকের সূর্যকুমার যাদব ভারতের ক্রিকেটের এক অনন্য আলোকবর্তিকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। ইকবাল, ধন্যবাদ আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।